প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা গেল যে রীতিমতো রণংদেহী মূর্তি ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার নিশানায় কারা সেটাও কিন্তু স্পষ্ট বোঝা গেল। তার পাশাপাশি এটাও বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যায়, অন্দর মহলে কাদের? বিজেপির। নমস্কার, তো পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আর বঙ্গ বিজেপির খবর এই মুহূর্তে তুঙ্গে, শিরোনামে যাচ্ছে। কেন? একদিকে যেখানে আলোচনা হচ্ছে বা সমালোচনা বলুন যে বিজেপির ঘরে রীতিমতো আগুন জ্বলছে, অন্দর মহলে কিছু না কিছু সমস্যা রয়েছে, এবং এই খবর কিন্তু প্রথম দিক থেকেই একেবারে শিরোনামে, সেটা নির্বাচনের আগেও বলা যেতে পারে। এবং তার জন্যই কি বিজেপির ভরাডুবি, এই কথাও কিন্তু রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিত্ব এড়িয়ে যাচ্ছেন না। যে এই যে দলীয় নেতাদের মধ্যে যে এই দূরত্ব, সেটাই কোথাও না কোথাও কাল হয়ে যাচ্ছে বঙ্গ বিজেপির কাছে। আজকের এই ভিডিওটা যেখানে আপনাদেরকে আজকে বলবো যে শুভেন্দু অধিকারী কাউকে নিশানা করে বেশ কিছু বার্তা দিলেন। কোথায় দিলেন? সায়েন্স সিটিতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গ বিজেপির যে কর্ম সমিতির বৈঠক রয়েছে, যেখানে কেন্দ্রীয় অনেক নেতারা উপস্থিত রয়েছেন, এবং এই মঞ্চেই দেখা গেল আজকে কাদেরকে? ত্রিমূর্তিকে। বঙ্গ বিজেপির ত্রিমূর্তি কারা? তারা শুভেন্দু অধিকারী, অন্যদিকে দিলীপ ঘোষ, আরেকজন সুকান্ত মজুমদার। একই মঞ্চে ছিলেন তারা। আর সেখান থেকেই শুভেন্দু অধিকারীর রণংদেহী মূর্তি ধরলেন। একদিকে যেখানে শাসক দলকে রীতিমতো নিশানা করলেন, কিন্তু খুব অবাক করে তিনি কিন্তু আজকে নিশানায় ছিলেন। তার নিশানায় আরো দুজন ব্যক্তি তারই দলে, নাম করেননি কিন্তু তার কথায় স্পষ্ট ইঙ্গিত যে কাদেরকে কড়া বার্তা দিচ্ছেন তিনি। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে চলুন আমি এবং আপনি একসঙ্গে তার সেই বক্তব্যটা একবার ভালো করে শুনি, যেটা আজকে তিনি দিয়েছেন সায়েন্স সিটিতে। আর কাকে তিনি নিশানা করছেন, তার উদ্দেশ্য কি, সেটা একবার বোঝার চেষ্টা করি। চলুন ভিডিওটা দেখি। আরামবাগের আসন ৬,০০০ ভোটে আমরা হারবো, মেদিনীপুরের আসন ২৭,০০০ ভোটে হারবো, বাঁকুড়ার আসন ৩০,০০০ ভোটে হারবো, কোচবিহারের আসন ২৯,০০০ ভোটে হারবো। আপনিও কল্পনা করতে পারেননি, আমরাও কল্পনা করতে পারেননি। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এই বক্তব্যের পর আর কিছু বলার কিন্তু অপেক্ষা রাখে না, তাই তো? কারণ স্পষ্ট শুভেন্দু অধিকারীর কথায় বোঝাই গেল যে তিনি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে নিশানা করে এই কথাগুলো বলছেন। কারণ গত এক সপ্তাহ ধরে যা যা ঘটনা ঘটেছে সেটা আমরা সকলেই দেখেছি। বিভিন্ন ভাবে সংবাদ মাধ্যমের সামনেই যেন অকপটে একেবারে সুকান্ত মজুমদার, তিনি স্পষ্ট বললেন। এমনকি দেখা যাচ্ছিল কিছু কিছু ব্যক্তি তো এটাও আলোচনা করছিলেন, সুকান্ত মজুমদারের ভেতরে যেন এমন ভাবে তিনি অকপটে কথাগুলো বলছেন, মনে হচ্ছিল যেন দিলীপ ঘোষই কথা বলছেন। একসময় দিলীপ ঘোষ যেভাবে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতেন, একসময় কেন এখনো পর্যন্ত দলের ভেতরের কথা তিনি কিন্তু একেবারে সংবাদ মাধ্যমের সামনেই বলে ফেলতেন। এবং সেই রণংদেহী মূর্তি কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই কি সে কথাগুলো, এই প্রশ্নগুলো বারবার উঠছিল সুকান্ত মজুমদারের, যা কথা সামনে আসছিল।
আপনাদেরকে একবার ফ্ল্যাশব্যাক করিয়ে দিই কি কথা। তিনি একবার যেখানে খড়গপুরে বললেন যে কেউ একজন টিকিট পাবে আর সবাই তাকে হারানোর জন্য একসঙ্গে লেগে যাবে, সেটা হবে না। তখনও প্রশ্ন উঠেছিল যে কার বিরুদ্ধে সুকান্ত মজুমদার এই কথাগুলো বলছেন, শুভেন্দু অধিকারী নাম না করে কি তাকেই নিশানা করা হচ্ছে, প্রশ্নগুলো উঠছিল। তারপরে তিনি কি বললেন, তারপরে আরো একটি কর্মী সবাই তিনি বলে ফেললেন যে সিবিআই জুজু দেখিয়ে কোনো লাভ নেই, দাদাকে বলে সিবিআই কে দিয়ে গ্রেফতার করাবো, কোনো লাভ নেই। তিনি সেই প্রসঙ্গে কার কথা বলেছিলেন, তিনি সেই প্রসঙ্গে কেষ্টর কথা বলে বীরভূমের উদাহরণ দেন যে লাভ হয়নি। তখনও প্রশ্ন উঠেছে, বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এটা নিয়ে খবর করেছে, প্রশ্ন তুলছে, রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা প্রশ্ন তুলছে, তাহলে কি শুভেন্দু অধিকারীকেই টার্গেট করছেন দিলীপ ঘোষ কিংবা সুকান্ত মজুমদার? তাদের মধ্যে ভালো সমীকরণ হয়েছে, মানে দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারের মধ্যে, আর তারা কি নিশানা করছেন? বা এই যে গোটা লোকসভার যে হার হয়েছে তার জন্য কি দায়ভার বা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন শুভেন্দু অধিকারীকে? তবে এই গোটা বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে কোথাও মন্তব্য করতে কিন্তু শোনা যায়নি, এটা খুব সত্যি কথা। এবং সেই বিষয় নিয়ে আজকে সায়েন্স সিটি ছিল সেই জায়গা যেখানে কেন্দ্রীয় নেতৃত্বরা বসেছিলেন, বিজেপির হেভিওয়েট ব্যক্তিত্বরা বসেছিলেন, এবং একই মঞ্চে ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী। আর এর থেকে ভালো মঞ্চ হতেই পারে না, যেটাকে বেছে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, একেবারে বিচক্ষণ নেতা যাকে বলা হয় শুভেন্দু অধিকারী। এবং সেখানে তিনি এমন মন্তব্য করেছেন নাম না করে, যেখানে স্পষ্ট অনেকেই বলছেন যে নিশানায় কিন্তু তার রয়েছেন কে, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। তারা গত এক সপ্তাহে যে ঘটনাগুলো ঘটিয়েছেন তারই কিন্তু জবাব দিলেন তিনি, কড়া ভাষায় তিনি বলেছেন শুভেন্দু অধিকারী। শুনলেন আপনারা যে যে জায়গাগুলোর নাম বললেন, আরামবাগের নাম বললেন, তিনি মেদিনীপুরের নাম বললেন, যে এই জায়গাগুলো হেরেছি কেন আমরা, সেটা কিন্তু আমরাও ভাবতে পারিনি যে আমরা হারবো, আর আপনারাও ভাবতে পারেননি। তারপরে তিনি একদম শটাং করে বলে ফেললেন কি, যে তবে এ কথার যে পর্যালোচনা, চুলছেড়া বিশ্লেষণ আমি কিন্তু প্রেসকে রেখে করব না। বুঝতে পারছেন কি ইঙ্গিত দিলেন? যেভাবে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষরা এক জায়গায় এক মঞ্চ শেয়ার করে সুকান্ত মজুমদার এই ভরাডুবির জন্য কোথাও না কোথাও কোনো একজন দাদা, কোনো একজন নেতার গায়ে যে পুরো দায়ভার চাপিয়ে দিচ্ছেন, এবং তখনই প্রশ্ন উঠছিল এই নেতা বা এই দাদা কি শুভেন্দু অধিকারী? আজকে কিন্তু শুভেন্দু অধিকারী সমস্ত দায়, যে ভরাডুবির দায়, সেটাকে পুরোপুরি ঝেড়ে ফেললেন এবং তিনি বললেন যে আমি এমনভাবে সংগঠন করব না যে দলের ভেতরের কথা সংবাদ মাধ্যমের সামনে রেখে। তাহলে কি হবে, যে ব্লক স্তরে যে কর্মীরা বিজেপির কাজ করছে বা যে ভোটাররা রয়েছে তাদের আমি মনোবল ভেঙে দেব না, মনের যে উৎসাহ সেটা ভেঙে দেব না, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তাদের যাতে একটা খারাপ ধারণা হয় সেটা হতে দেব না, স্পষ্টভাবে কিন্তু শুভেন্দু অধিকারী বললেন। আর এর মাধ্যমে কোথাও একটা বার্তা দিলেন, বা শুভেন্দুর নিশানায় যে সুকান্ত এবং দিলীপ ঘোষ রয়েছেন সেটাও কিন্তু অনেকে এই মুহূর্তে আলোচনা করছেন। যেভাবে শুভেন্দু অধিকারী আজকে রণংদেহী মূর্তি নিয়েছেন, তাতে করে স্পষ্ট যে তিনি কিন্তু একটা কড়া বার্তা দিলেন যে প্রেস মিডিয়ার সামনে রেখে যে দলের ভেতরের কথা বলা হচ্ছে সেটা সঠিক নয়, সেটা কিন্তু তারা ভোটার হারাবেন। এবং বিভিন্ন রাজনৈতিক মহল কিন্তু এটা বলছে যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন একবারে সঠিক কথা। দলের ভেতরে যদি সমস্যা থাকে তাহলে এইভাবে মিডিয়ার সামনে সেটাকে প্রকাশ্যে নিয়ে আসা এটা কিন্তু সঠিক নয়। এতে করে কিন্তু ভোটার আরো হারাবে, ভোটাররা কিন্তু আরো মুখ ফিরিয়ে নেবে বিজেপির থেকে। কারণ দেখুন, লোকসভা নির্বাচনের আগে থেকেই কিন্তু এই সমালোচনা আলোচনা হয় যে বিজেপি দলের মধ্যে পুরাতন এবং নতুনদের নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, যেটাকে মেটানোর চেষ্টা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বরাও করছেন। এবং সেখানে তৃণমূল কংগ্রেস থেকে আসা যে নেতা, তাদের সঙ্গে যে একটা মনের, একটা মতের একটা বিরোধিতা রয়েছে। কারণ আমরা দেখেছি যে সেটা সন্দেশখালী হোক বা বিভিন্ন অন্য কর্মসূচি, তিনজন যে বলা যেতে পারে ত্রিমূর্তি বঙ্গ বিজেপির, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার, তাদেরকে কিন্তু একসঙ্গে মঞ্চ ভাগ করতে বা একসঙ্গে কর্মসূচি করতে খুব কম দেখেছেন বাংলার মানুষরা। এবং এটাও কিন্তু একটা খারাপ বার্তা গেছে মানুষের কাছে, এটা অস্বীকার করার কিন্তু জায়গা নেই। এবং তারপরে রেজাল্ট বেরোনোর পর সমস্ত দায়ভার একজনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা সঠিক নয়, সেটা শুভেন্দু অধিকারী কিন্তু বুঝিয়ে দিলেন। এমনকি তিনি গা ঝেড়ে এটাও বললেন যে আমি কিন্তু সংগঠনের দায়িত্বে ছিলাম না, মানে তাকে যে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে নাম না করে, সেটা যে সঠিক নয় সেটা কিন্তু বলেই ফেললেন তিনি। তার পাশাপাশি তিনি আরো একটা কথা বললেন, নিশ্চয়ই আপনারা শুনলেন, যে অমিত শাহকে নিয়ে, যে তিনি কিভাবে দলটাকে বাঁচাতে হবে সেটা অমিত শাহকে বলেছেন। এই প্রসঙ্গে কি বললেন তিনি, চলুন আরো একবার শুনে নিই। বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। অনেক দূরে পৌঁছে গেছি আমরা। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1 to 1। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন
বাংলাকে কি করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন, আমি বলে এসেছি। সঙ্গে একেবারে স্পষ্ট বলে দিলেন যে অমিত শাহর সঙ্গে দেখা হয়েছে। আপনারা সবাই, আপনাদের সকলের মনে আছে যে অমিত শাহর সঙ্গে তার যে বৈঠক 45 মিনিটে নিজে টুইট করে জানিয়েছিলেন, ধন্যবাদ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর আজকে একেবারে প্রকাশ্যে বলে ফেললেন যে দলকে কিভাবে বাঁচাতে হবে সেটা অমিত শাহকে তিনি বলে এসছেন। আর তাতে করে কিন্তু স্পষ্ট যে অমিত শাহর সঙ্গে যে দলের যে খুঁটিনাটি নিয়ে, এই ভরাডুবি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে, যেটা দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে কিন্তু আগেই জানানো হয়েছিল যে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, সূত্র বলছে। এবং আজকে শুভেন্দু অধিকারীর কথা একেবারে স্পষ্ট যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হয়েছে, ভরাডুবির কথা হয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে বিষয়টা, ভরাডুবি হয়েছে, ফেল করেছে, মাইনাসে রান করেছে, কিন্তু কিভাবে ঘুরে দাঁড়াবে বিজেপি, এটা একটা বড়সড় প্রশ্ন। সেটারও কিন্তু সেই বিষয় নিয়ে যে অমিত শাহর সঙ্গে তার আলোচনা হয়েছে আজকে একেবারে বলেই ফেললেন তিনি সবার সামনে। সুতরাং শুভেন্দু অধিকারীর আজকে যে কড়া বার্তা, একদিকে আমরা শুনলাম যে তিনি কিন্তু শাসক দলকে আবারও কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন যে হয়তো 2026-এ আমি ভোটই দিতে পারবো না, এমন অবস্থা, পুলিশ এমন কাজ করছে, শাসক দলকে যে নিশানা করেছেন। তবে তার থেকে বেশি কিন্তু আজকে নিজের দলের দুই মূর্তি, ত্রিমূর্তি, তাকে নিজেকে নিয়ে, তাকে ছাড়া আর যে দুই মূর্তি, যে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার, তাদেরকে কিন্তু কড়া বার্তা দিলেন। এবার এটা কিন্তু খুবই বড় ব্যাপার। এই যে বার্তা তিনি দিলেন, রীতিমতো তিনি বুঝিয়ে দিলেন যে তিনি কিন্তু মিডিয়ার সামনে দলের বিরোধী বা দল বিরোধী কোনো কথা বা কর্মী সমর্থকের বিরোধী কোনো কথা, কোনো নেতার বিরুদ্ধে কোনো কথা, মন্তব্য কিন্তু তিনি করেননি। চলুন একবার আপনাদেরকে দেখাই যে শুভেন্দু অধিকারী ঠিক তার বিরুদ্ধে কি কথা বলেছেন, নাম না করে, অবশ্যই তার নাম নেননি, শুভেন্দু অধিকারীর নাম নেননি, কিন্তু তার এই মন্তব্য, সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পর খুব স্বাভাবিকভাবেই কিন্তু বঙ্গের মানুষের বা রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্বর মনেই হতে পারে যে নাম না করে কি শুভেন্দু অধিকারীর দিকেই কোথাও একটা নিশানা করছেন সুকান্ত মজুমদার। চলুন একবার একসঙ্গে শুনি যে কি বলেছিলেন সুকান্ত মজুমদার। উপর থেকে সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হয়। আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন না, আপনার নিজে। আপনি পরিশ্রম করে যদি সফলতা তৈরি করতে পারেন তাহলে জিতবেন, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে, যে যাকে চ্যালেঞ্জ করুন কোনো জিতবে না। আপনাকে আপনার লড়াই আপনার সামর্থ্য অনুসারে, আপনার পুরুষার্থ অনুসারে করতে হবে, আমাদেরকে পুরুষার্থ অনুসারে করতে হবে, তবেই আমরা জিতবো, নচেত জিততে পারবো না। এইটা গেল একটা, যেটা আপনারা শুনলেন সুকান্ত মজুমদার বলেছেন। এর আগেও একদিন বলেছিলেন, যেটা কিনা খড়গপুরে তিনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে এই যে বারবার একজনকে দাঁড় করানো হবে, টিকিট পাবে একজন আর তার বিরুদ্ধে দলের লোকেরাই পড়ে যাবে, যে তাকে হারাতে হবে, এটা ঠিক নয়, এটা বন্ধ করতে হবে। তো সেখানেও কিন্তু প্রশ্ন উঠেছিল যে কার কথা বলছেন, সেখানেও কি শুভেন্দু অধিকারী? দেখুন, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে কথা বলি, সেটা হচ্ছে ভিউয়ার্স, এরকম যখনই ঘটনা ঘটে, আগের থেকে যেমন মানুষ একটা জানে যে হ্যাঁ এই দলের মধ্যে, নেতাদের মধ্যে একটা সমস্যা রয়েছে, দূরত্ব রয়েছে, হতে পারে সুকান্ত মজুমদার হয়তো শুভেন্দু অধিকারীর কথা বলছেন না, অন্য কারুর XYZ এর কথা বলছেন, কিন্তু বঙ্গ রাজনীতির এই মুহূর্তে যে অবস্থান, আমরা ত্রিমূর্তি বলতে যাদেরকে ধরি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আরেকজন হচ্ছেন দিলীপ ঘোষ, তাদের মধ্যে থেকে যদি কেউ নিজেরই নেতাদের মানে সমালোচনা করেন, তাহলে খুব স্বাভাবিক না যে মিডিয়ার পার্সনসরা বলুন, কিংবা বঙ্গের যারা নেতা নেত্রীরা রয়েছেন, কিংবা রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা রয়েছেন, বাংলার মানুষ, সাধারণ মানুষ, যেটা খুব গুরুত্বপূর্ণ, ভোটার, তারা বা কর্মী সমর্থক, তাদেরই দলের কর্মী সমর্থকরা এটা ভাববেন না যে অপরজন নেতার বিরুদ্ধে বলা হচ্ছে। দেখুন, সব শেষে একটা কথা বলতেই হয়, বঙ্গ বিজেপির মধ্যে বা অন্দরমহলে যে সমস্যা রয়েছে সেটা কিন্তু কারোরই সন্দেহ হতে বা গন্ধ পেতে আর বাকি নেই। সুতরাং এই ঘটনা যদি আগামী দিনেও চলতে থাকে, তাহলে 2026-এর যে মহাযুদ্ধ রয়েছে, রাজনৈতিক মহাযুদ্ধ, সেটায় নিজের ঘর সামলে কি করে সে তার মোকাবিলা করবেন বলুন তো? কারণ বঙ্গ বিজেপির সামনে এখন বড় লড়াই, সামনে একটা পর্বত দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে। সেই মজবুত পর্বতটাকে নাড়িয়ে ফেলা তো সহজ কথা না। নিজেদের ঘর সামলাবেন নাকি সেই পর্বতের সঙ্গে রাজনৈতিক লড়াইটা লড়বেন, এটাই এখন বড়সড় প্রশ্ন। এই অবস্থা থাকলে 2026-এ তাদের অবস্থা কি হবে, এটাই কিন্তু এখন মানুষের মধ্যে বড় প্রশ্ন। তাই তো ভিউয়ার্স, আপনাদের মতামত কি এই গোটা বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আসুক, তার জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকবো এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।